মহার্ঘ ভাতার আপডেট 2025 সরকারি বিশেষ সুবিধা সমন্বয় করলে কত টাকা মূল বেতন দাঁড়াবে? চলুন আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেই। সরকারি কর্মচারীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হচ্ছে। পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। চলুন বিস্তারিত জেনে নেই যে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর তথ্য মোতাবেক আসলে কি বোঝা যায়। যদি মহার্ঘ ভাতা বাস্তবায়ন হয় তবে ৩৯,০০০ টাকার উপরে যাদের মূল বেতন তাদের ৭,৮০০ টাকা উপরে মহার্ঘ ভাতা পাওয়ার সুযোগ নেই, অর্থাৎ ৭,৮০০ টাকা তারা পাবে। এর উপরে যাদের মূল বেতন তারাও ৭,৮০০ টাকাই পাবে। এটি হচ্ছে মূল কথা। তিনি যে গ্রেডের কর্মকর্তা হন না কেন বা তার জন্য যে শতাংশ হারে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হোক না কেন, তিনি ৭,৮০০ টাকা নির্ধারিত হারেই পাবেন, তার উপরে পাবেন না। অন্যদিকে ১৬,০০০ টাকা পর্যন্ত মূল বেতন যাদের, তারা ৪,০০০ টাকার নিচে মহার্ঘ ভাতা পাবেন না। তাতে যে শতকরা হিসাব নির্ধারণ করা হোক না কেন, তাতে উপরের দুই ধাপ ১৬,০০০ থেকে ৩৯,০০০ টাকার মধ্যে মূল বেতন যাদের, তাদের ক্ষেত্রে এই শতকরা হিসাব প্রযোজ্য হইবে। যেমন ১৮,৪০০ টাকা যাদের মূল বেতন, তারা ১৮,৪০০ গুণন 25% সমান ৪৬০০ টাকা মহার্ঘ ভাতা পাবেন। অর্থাৎ ১৬,০০০ টাকার নিচে যাদের, তারা তো ৪,০০০ পাচ্ছেন। অন্যদিকে ৩৯,০০০ টাকার উপরে যাদের, তারা কিন্তু ৭,৮০০ টাকায় পাচ্ছেন। আর মাঝখানে যারা আছে তাদেরই মূলত এই শতাংশ হারে বা এই পার্সেন্টেজ আকারে পরিবর্তনটা হবে। এখন কথা হচ্ছে যে বিশেষ সুবিধা যা আছে এটা কি থাকবে না থাকবে না? আর সে সুবিধাই কি আসলে বৈষম্য ছিল? হ্যাঁ, সে সুবিধাই বৈষম্য ছিল। 5% প্রণোদনা ছিল বৈষম্যমূলক একটি সুবিধা, যেখানে কর্মকর্তা সর্বোচ্চ পেয়েছেন ৩,৯০০ টাকা, মহার্ঘ ভাতায় তিনি সর্বোচ্চ পাবেন ৭,৮০০ টাকা। সেটা থেকে তার প্রণোদনা সমন্বয় করলে তিনি নতুন ভাতা হিসেবে পাবেন এই যে ৭,৮০০ টাকা, সেখান থেকে ৩৯০০ টাকা বাদ দেওয়া হবে। তার মানে তার যোগ হবে ৩,৯০০ টাকা। একই সময় ১,০০০ টাকা প্রণোদনা ছিল যাদের মূল বেতন ২০,০০০ টাকা পর্যন্ত বা তার নিচে। তাদের ক্ষেত্রে এই ১৬,০০০ টাকা পর্যন্ত যে মহার্ঘ ভাতা, সেটি কিন্তু ৪,০০০ টাকা। এক্ষেত্রে 5% প্রণোদনা সমন্বয় করলে তাদের থাকবে ৩,০০০ টাকা। অর্থাৎ এই যে ২০,০০০ টাকার নিচে যাদের বেতন, তাদের কিন্তু যোগ হবে ৩,০০০ টাকা। আর উপরে যাদের বেতন আছে, ও অন্যদিকে যারা খুব বেশি মহার্ঘ ভাতা পেতেন, বিশেষ সুবিধা পেতেন, সেখানে মহার্ঘ ভাতাটা বাদ দিলে দেখা যাচ্ছে যে এই যে পার্থক্যটা, অর্থাৎ একজন কর্মকর্তা তাদের বিশেষ সুবিধা সমন্বয় করলে তার থাকতেছে দেখা যাচ্ছে যে ৩৯০০ টাকা। আর অন্যদিকে একজন কর্মচারীর বিশেষ সুবিধা যদি সমন্বয় করা হয় তার থাকতেছে ৩,০০০ টাকা। এখানে প্রথম গ্রেডে কর্মকর্তার যে ৩,৯০০ টাকা, সেখান থেকে যদি আমরা কর্মচারীর ৩,০০০ টাকা বাদ দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই ৯০০ টাকার মধ্যে একটি ডিফারেন্স। এটি একটি সহনীয় মাত্রা, দ্রব্যমূল্য সমন্বয় ভাতা হিসেবে গ্রহণযোগ্য বা যুক্তিসঙ্গত, এবং এটি মেনে নেওয়া যায়। তাহলে বিশেষ সুবিধার 5% প্রণোদনাকে কেটে নেবে। হ্যাঁ, এটি তো বললাম, এটি কেটে নেবে। এটি নিয়ে আসলে পজিটিভ চিন্তা করা উচিত। ধরে নিন যে আপনি 5% হারে মহার্ঘ ভাতার পরিবর্তে আপনি এই বিশেষ সুবিধা ভোগ করেছেন 2 বছর, কম করে হলেও আপনি 24,000 টাকা ভোগ করেছেন, আপনি পেয়েছেন। এতে আপনার ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। এটি মহার্ঘ ভাতাটা আগে দিলে দেখা যেত যেমন যদি হতো যে 50% 2 বছর বা 1 বছর ধরে কার্যকর হবে, পরবর্তী 50% পরবর্তী বছর থেকে কার্যকর হবে, এমনটি তো করা হয়। অন্যদিকে আমরা যদি আরেকটি বিষয় চিন্তা করি, সেক্ষেত্রেও একটি সান্ত্বনা আসবে যে 14 সালে যে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, সেটি কিন্তু রেশিও ছিল 1:4, অর্থাৎ সর্বনিম্ন ছিল ১৫০০ টাকা, সর্বোচ্চ ৪,০০০ টাকা। এবার কিন্তু তা হচ্ছে না। এবার ৪,০০০ টাকা হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে ৭,৮০০ টাকা। তার মানে 1:2ও না, তার চেয়ে একটু কম। এরপর এই মহার্ঘ ভাতা বেসিকের সাথে যুক্ত হলে, পূর্বে কিন্তু এটি তা করা হতো না। মহার্ঘ ভাতা যদি বেসিকের সাথে যুক্ত হয়, তাহলে কিন্তু বাড়ি ভাড়াও পাওয়া যাবে। তো এটি আসলে পে স্কেলের যে আকাঙ্ক্ষা বা পে স্কেলের যে সুবিধা, সেটি হয়তো বা ফিল আপ করবে না, কিন্তু কিছুটা হলেও আমাদের যে সমস্যা বা আমাদের যে লাঘব, সেটি কিন্তু মিটবে। এবং আমরা পরবর্তীতে পে কমিশন গঠন করে পে স্কেলের মাধ্যমে যে বেতন বৈষম্য, সেটি যদি দূর করা যায়, তাহলে কিন্তু বেশ একটা বড় ধরনের পরিবর্তন আমাদের এই পে স্কেলের মধ্যে চলে আসবে। তো মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্তি হবে কি? তো এই প্রশ্নের সরাসরি কোনো মন্তব্য আসলে পাওয়া যায়নি। আমরা পেনশনারদের মূল বেতনের সাথে যুক্ত হবে এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা পেয়েছি। তবে এটি অনুমান করা যায় যে কর্মচারীদের ক্ষেত্রে এটি হবে।
কারণ এটি না হলে তো আসলে দেখা যাচ্ছে যে খুব দ্রুত পে স্কেল দিতে হবে। নতুন সরকার না আসা পর্যন্ত আসলে পে স্কেল তো ঘোষণা করতে পারছে না বা পে স্কেল কার্যক্রম শুরুই করতে পারছে না। এটি কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনার ওই পে কমিশন গঠন করা হলো না, কারণ এরা স্বল্প সময় থাকছে এই জন্য। আচ্ছা, আমরা আরেকটু বিষয় জেনে নিই যে এই যে জানুয়ারিতে যারা জয়েন করবে 20 গ্রেডে তাদের কিভাবে কি হয়। 25% মহার্ঘ ভাতা পাওয়ার কথা ছিল, তার মানে 25% মহার্ঘ ভাতা অনুযায়ী যদি আমরা চিন্তা করি 8,250 টাকার উপরে 2,063 টাকা, কিন্তু আসলে সে সর্বনিম্ন পাবে 4,000 টাকা, অর্থাৎ প্রায় 50%-এর মতো পেয়ে যাচ্ছে জয়নিং যারা 25-এ যারা জয়েন করবে জুলাইয়ের আগে বা জুলাইয়ের মধ্যে। তো 8,250 যোগ 5% এখানে আসতো মাত্র হচ্ছে এখানে 5% 25% ধরেন, তাহলে হচ্ছে 8,670 টাকা, আর হচ্ছে আমরা ধরি 4,000 টাকা, তাহলে 12,670 টাকা আমরা যদি একটি গ্রেডে যে কোনো একটি গ্রেডে যদি হিসাব করি। তো এভাবে সবার বৃদ্ধি পাবে, তবে সেটি পে স্কেলের তুলনায় বেশি নয়। যদি একটি বৈষম্যমূলক পে স্কেল পাই তাহলে সকল ভাতা সহ যে ক্ষেত্রে বৈষম্য আছে তা দূর করা সম্ভব হবে। যখন কারো 10 বছর বেতন না বাড়ে সেক্ষেত্রে সামান্য ভাতা বা এই যে বৈষম্য মহার্ঘ ভাতা এটি আসলে চাহিদা পূরণ করতে পারে না। আসলে এই ধরনের চাহিদা পূরণের ক্ষেত্রে একটি পে স্কেল আসা খুবই জরুরি। তাহলে আমরা একটু সামারি করে নিই সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যে এটি বৃদ্ধি পায়। 1 থেকে 3য় গ্রেড পর্যন্ত মূল বেতনের ক্ষেত্রে 10% বাড়বে তাদের, আর 4 থেকে 10 গ্রেড পর্যন্ত 20% বৃদ্ধি, 11 থেকে 20 গ্রেডের 25% হারে মহার্ঘ ভাতা, সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা বেতন পাবে। এটি বলা হচ্ছে পত্রিকাগুলো এভাবেই তাদের শিরোনাম করছে। তো আমরা কিন্তু সামারি একটু জেনে নিলাম 3টি ধাপে, অর্থাৎ এই 20টি গ্রেডকে আসলে 3টি ধাপ করে তারপরে বেতন বৃদ্ধির বিষয়টি চিন্তা করা হয়েছে। এখন 20 বছর চাকরি করে নিম্ন গ্রেড আসলে 2025-এ কত টাকা বৃদ্ধি পাবে। 17 গ্রেডে আমরা একটু হিসাব করে দেখি, চলুন মহার্ঘ ভাতা কত আসে। ধরি মূল বেতন 18,400 টাকা, তাহলে 25% হারে 4600 টাকা। তো সেক্ষেত্রে 18,400 যোগ 4600 23,000 টাকা, এখান থেকে 1,000 টাকা বিশেষ সুবিধা বাদ দিলে মূল বেতন দাঁড়াবে 22,000 টাকা। ইনক্রিমেন্টের সময় মূল বেতন 22,000 টাকা থাকবে এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট তো থাকছেই। যদি মূল বেতনের সাথে যোগ হয় তাহলে কিন্তু এটি বাড়ি ভাড়াও বাড়বে। বাড়ি ভাড়াও বাড়া জরুরি, কারণ হচ্ছে অন্যান্য খরচের সাথে বাড়ি ভাড়াও কিন্তু বেড়ে গেছে। পে স্কেলের সমান নয়, কিন্তু মূল বেতন ও বাড়ি ভাড়া এভাবে বাড়লে কিছুটা সমন্বয় তো হবেই। যদি পে স্কেল জনিত যে বৈষম্য সেটি আসলে কমানো সম্ভব হবে না, তারপরেও বৈষম্যমুক্ত বাংলাদেশের লক্ষ্যে আসলে এটি একটি ছোটখাটো একটি পদক্ষেপ বলা যেতে পারে। এখন কথা হচ্ছে যে বাজেটে কি আসলে বরাদ্দ রেখেছে? হ্যাঁ, বাজেটে বরাদ্দ ওইভাবে করেছে। 14 লাখ কর্মচারী 23-24 অর্থ বছরে বাজেটে বেতন ভাতা বাবদ আসলে 81,580 টাকা বরাদ্দ রাখা হয়েছে। যদিও বাজেটে মহার্ঘ ভাতার ওইরকম বরাদ্দ দেখা যায়নি, তবে চূড়ান্ত হলে সুপারিশটি চূড়ান্ত হলে পরিচালন বাজেটের জন্য অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে, এমনটি কিন্তু বলা হচ্ছে। তো সামারি একটু জেনে নেই। 1 থেকে 3য় গ্রেডে মূল বেতনে 10% বৃদ্ধি হতে পারে, 4 থেকে 10ম গ্রেডে মূল বেতনে 20% বৃদ্ধি হতে পারে, 11 থেকে 20তম গ্রেডে 25% বৃদ্ধি হতে পারে। সর্বনিম্ন বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা হতে পারে 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা মহার্ঘ ভাতা ধার্য করা হতে পারে। কোনো কর্মচারী আসলে 4,000 টাকার নিচে এই মহার্ঘ ভাতা পাবেন না। 1 জানুয়ারি 2025 হতে কার্যকর হতে পারে। আগে সরকারের যে 5% প্রণোদনা এটি কিন্তু বহাল থাকছে না, এটি বাদ দেওয়া হবে। পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরা এই মহার্ঘ ভাতার আওতায় আসবে। অনেকে বলছে যে ফেব্রুয়ারিতে যে বেতনটা পাবো জানুয়ারি থেকে কার্যকর হলে সেই বেতনের সাথেই এটি হাতে পাওয়া যাবে। তারপরেও কোনো আপডেট আসলে জানানোর চেষ্টা করা হবে। ধন্যবাদ।